সংগ্রামী বোন, প্রতিবাদী বোন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি, সে সময় থেকে ইমি একজন লড়াকু সহযোদ্ধা নারী হিসেবে সকলের কাছে পরিচিত। এবং 2019 সালে 28 বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের হল সংসদে লড়াই করেই ভিপি নির্বাচিত হয়েছিলেন। এবং সেই কোটা সংস্কার আন্দোলন থেকে এই ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে আমি মনে করি তারুণ্যের যে জাগরণী প্রতিবাদ, সেটা ছিল আবরার হত্যাকাণ্ডের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, সেদিন বুয়েটের ছাত্ররা আতঙ্কগ্রস্ত ছিল। তারা হলের সিসিটিভির ফুটেজ আবরারকে হত্যা করে যে গায়েব করেছিল প্রশাসন, সেই সিসিটিভির ফুটেজটি রিকভার করার জন্য তারা প্রশাসনের সাথে কথা বলছিল, প্রশাসন দিচ্ছিল না। এমনকি তারা একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারছিল না। তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এই ইমি, উমামা, আরো অনেকে ছিলেন যারা মানে মেয়েদের মধ্যে আরো, এবং আমরা সহকর্মীরা আমরা মিছিল নিয়ে কিন্তু ওই বুয়েটের দিকে আমরা যাই, সমস্ত নেতৃবৃন্দ। সেই থেকে এই তরুণ প্রজন্ম আজকে যারা এই 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে, দেখেছেন এখানে কোনো বুড়ো নেতৃত্ব ছিল না। কিন্তু আমি নেগেটিভলি বলছি না, আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি যে আমাদের ওল্ড ক্লাস পলিটিক্স ফেল করেছে বিধায় কিন্তু এই তরুণ প্রজন্ম সেই তাদের 18 থেকে ধীরে ধীরে চিন্তার প্রসার এবং পরিকল্পনা করেই কিন্তু এই আওয়ামী ফ্যাসিবাদের মতো এই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের খুঁটিকে উড়িয়ে দিয়েছে। তো এখানে ইনকিলাব মঞ্চ আপনারা জানেন সবসময় গরম থাকে, বিপ্লবী বিভিন্ন প্রতিবাদ এবং কর্মসূচি নিয়ে মাঠে থাকে। কিন্তু তারা যেই কথাটি বলেছে, এই কথার সাথে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি বিবেক সম্পন্ন নাগরিকরাও একমত যে এই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করব। প্রয়োজনে রাজপথ থেকে চাপ তৈরি করে তাদেরকে জনগণের দাবি আদায়ে রেসপন্স করতে বাধ্য করব। কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। এই সরকার আমাদের রক্তের উপর দিয়ে তৈরি হয়েছে, আমাদের ভাইদের, আমাদের বোনেদের প্রাণের বিনিময়ে তৈরি হয়েছে। সেই সরকারের আমাদের চাওয়া পাওয়া, প্রত্যাশার প্রাপ্তি অপ্রাপ্তি আছে, সেগুলো নিয়ে আমাদের ক্ষোভ আছে, রাগ আছে, অভিমান আছে, সেটা নিয়ে আমরা তাদেরকে জবাবদিহি করব। কিন্তু কোনোভাবেই এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিব না। আজকে ইনকিলাব মঞ্চ 5 দফা দাবি দিয়েছে। তাদের 1 নম্বর দাবি হচ্ছে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। একই সাথে কেউ মিথ্যা ধর্ষণ মামলা করলে তাকেও শাস্তির আওতায় আনতে হবে। খুবই যৌক্তিক দাবি, যেটা ইমিরও দাবি। 90 দিনের মধ্যে বিচার করতে হবে। এবং একই সাথে আপনারা জানেন আমি এমন দুর্ভাগা ব্যক্তি, আমার বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার নামে একটা মামলা হয়েছিল, যে মেয়েকে আমি জীবনে চিন্তাম না। তো কাজে এরকম আমাদেরকে আবার সোশ্যালি যদি হ্যারাস করা হয় তারও তো একটা প্রতিকার থাকা উচিত। সেই কারণে তারা বলছে মিথ্যা মামলা করলেও এটারও একটা শাস্তি পাওয়া দরকার। এটাও কিন্তু খুবই যৌক্তিক দাবি। 2 নম্বরে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মব তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপরে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। এনি কাইন্ড অফ মব জাস্টিস শুড বি স্ট্রিক্টলি প্রহিবিটেড। একেবারে শক্তভাবে এখন একটা সরকার আছে, আমরা বলেছি আগে সরকার ছিল না, সরকার রেসপন্স করতে পারে নাই বিধায় আমরা আন্দোলন করে সরকারকে রেসপন্স করিয়েছি। 32 নম্বরে যে জনতার ক্ষোভ আপনারা দেখেছিলেন, এটাকে আবার আমরা একটা মব জাস্টিস হিসেবে ধরতে পারি না। এখানে জনগণের ঘৃণার ক্ষোভের একটা বহিঃপ্রকাশ, যে রাজনৈতিক যে কাল তারা নির্মাণ করতে চেয়েছিলেন শেখ মুজিবকে কেন্দ্র করে। অবশ্যই শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের ইতিহাসেও অবদান আছে, আবার তার ঘৃণিত কর্মকাণ্ডের জন্য তিনি নিন্দিত হয়েছেন। বোথ সাইড আছে। সেখানে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, যে মুক্তিযুদ্ধের পরে স্বাধীনতোত্তর একটা ইউনাইটেড বাংলাদেশ গড়বেন সকলকে নিয়ে, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে বিভাজিত করে ইন্ডিয়ান হেজিমনি তৈরি করে এখানে একটা বাকশাল কায়েম করেছিলেন, যার ফল এই 75-এর ঘটনা আপনারা দেখেছেন। সেক্ষেত্রে মব তৈরি করে যদি রাষ্ট্রকে আমরা অকার্যকর করে দিতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল আমরা দুর্বল করে দিতে চাই, একজন পুলিশকে এইভাবে আমি দেখেছি। এটা আমি প্রকৃত ঘটনাটি
এখনো ডিটেলস আমি জানি না, যেইটুকু দেখেছি সেইটুকুতে আমি এটা সমর্থন করতে পারি না। আপনি এইভাবে যদি আইন শৃঙ্খলা বাহিনী এমনিতেই ট্রমাটাইজ, বিকজ তাদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে জনগণের বিরুদ্ধে, সমস্ত বাহিনীর সদস্যরা তো এখানে স্বতঃস্ফূর্তভাবে এই কাজে লিপ্ত হয় নাই। তাদের সিনিয়র অনেকে, এই হারুনের মতো, কাফির মতো, এই বেনজিরের মতো, হাবিব ডিএমপির কমিশনার যারা ছিল, এরকম কতিপয় কালপ্রিট তারা ব্যবহার করে পুরো প্রশাসনকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন। সেই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমনিতে একটা ভঙ্গুর অবস্থা। সেখানে এখন পুলিশ যদি দেখে যে রাস্তায় নাইমে এইভাবে মাইর খেতে হয় এখনো, তাহলে আপনি কিভাবে রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবেন? যদিও এই কথাটা অনেকে ভাববে সরকারের দালালি করে। না ভাই, আমি সরকারের পার্ট না, সরকারের কাছ থেকে কোনো সুবিধা ভোগীয় ব্যক্তি না। আমরা সরকারের অনেক বিষয়ে প্রতিবাদ করি, তীব্র সমালোচনা করি, কিন্তু আমরা ওই যে বলছি ওই দায়বদ্ধতার জায়গাটা আমরা ফিল করি যে এত রক্ত প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। সেই কারণে আমরা বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি এই নিয়ন্ত্রণে আনতে হবে। তো 2 নম্বরে এই দাবি অবশ্যই যৌক্তিক যে যারা এই পুলিশের উপরে আক্রমণ করেছে, এবং সেখানে আমি একই সাথে এটাও বলবো, পুলিশও যদি অতি উৎসাহী হয়ে কোনো নারীর গায়ে হাত দিয়ে থাকে, কাউকে আক্রমণ করে আগে অতি উৎসাহী হয়ে, সেটারও বিচার হতে হবে, একটা নিরপেক্ষ তদন্ত হবে। 3 নম্বরে অবিলম্বে শাপলার কসাই লাকি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দোসরদেরকে গ্রেপ্তার করে শাহবাগের 2013 সালের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে। এইটা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের একটা যৌক্তিক ডিমান্ড, যে এই আওয়ামী ফ্যাসিবাদ কিভাবে তৈরি হয়েছে, এই ফ্যাসিবাদের রুট উন্মোচন করার জন্য, তার স্বরূপ উন্মোচন করার জন্য এই 2013 সালের এই তথাকথিত গণজাগরণ মঞ্চ অবশ্যই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনার মূল আপনার খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে যারা সংগঠকের ভূমিকায় ছিলেন লাকি আক্তারের মতো, অবশ্যই তারা দায় এড়াতে পারেন না। আপনার নিশ্চয়ই মনে আছে সেই সময় আমার দেশ, পরে চেঞ্জ করেছে কিনা আমি জানি না, প্রথম কিন্তু লিড নিউজ করেছিল যে শাহবাগে ফাঁসিবাদের পদধ্বনি শোনা যায়। আমার দেশের সেই কথাটি আমাদের রাজনৈতিক বোদ্ধা অনেকে বুঝতে পারেন নাই, বুদ্ধিজীবীরাও অনেকে বুঝতে পারেন নাই। এমন অনেক গল্প শুনেছি, বড় বড় রাজনৈতিক দল অনেকে বলেছে এই শাহবাগে না গেলে আমাদের রাজনীতি থাকবে না, অথচ তাদের অনেক নেতা কর্মীকে অন্যায়ভাবে এই শাহবাগের মত তৈরি করে ফাঁসি দেওয়া হয়েছিল, বিচারের রায় পরিবর্তন করা হয়েছিল। যে এই ঘটনার জন্য আগামীর বাংলাদেশে পুনরাবৃত্তি না ঘটে, অবশ্যই এই ঘটনার মূল উন্মোচন করা দরকার। 4 নম্বরে তাদের দাবিতে তারা বলছে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত গঠন করে এই গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে। এই কথাগুলো নিয়ে আমরা অনেক দিন কথা বলে আসছি। আপনারা আমাকে তো নতুন চেনেন না, যারা আমার বক্তব্যগুলো শুনেছেন। এই গণভবন দখল করতে হবে, মুজিব কোট গুলিস্তানেও পড়ার মতো লোক থাকবে না, এই কথাগুলো অনেক আগে থেকে বলেছিলাম। আজকে এই যে আপনার জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে প্রতিবেদন দিয়েছে, এইটা আমাদের জন্য ঐতিহাসিক দলিল। শেখ হাসিনা এবং ফাঁসিবাদীদের দোসরদের ফাঁসি নিশ্চিত করার জন্য এর চেয়ে আর বড় প্রমাণের দরকার নাই। এটা আমরা বলি নাই, জাতিসংঘ বলেছে, জেনেভায় উত্থাপন করেছে। কিন্তু ওই যে বলছে এখানে সরকারকে আমাদের ধরতে হবে। সরকার কেন এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গড়িমসি করছে? রাজনৈতিক দলের দোহাই দিয়ে এটা গড়িমসি করা যাবে না। সকল রাজনৈতিক দল যখন ইউনূস স্যার মিউনিকে একটা আন্তর্জাতিক মিডিয়ায় বলেছিল যে বিএনপির কথা রেফারেন্স করে যে একটা বড় রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না, রাজনৈতিক দল নিষিদ্ধ না চাইলে তো আমরা পারি না, পরে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। আমরা এই অভ্যুত্থানের অংশীজনরা আমরা পরিষ্কারভাবেই বলছি, প্রয়োজনে অবশ্যই জুলাই বিপ্লবের মতো আবার জনগণকে নিয়ে রাজপথে নামা লাগলেও আমরা নামবো, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নামে এই দেশে আর রাজনীতি করতে পারবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার একটা মিটিং এ রেফারেন্স, ইউরোপীয় ইউনিয়নে আমি কিছুদিন আগে ব্রাসেলসে একটা মিটিং অংশ নিয়েছিলাম। আমি তাদেরকে পরিষ্কার বলেছিলাম যে ইতালি কিংবা জার্মানি তোমাদের ইউরোপের চেয়ে আমরা এতটা উদার নই, সেখানে নাৎসিরা মুসলিনের পার্টি নিষিদ্ধ হয়েছে না, সো ওয়াই তোমরা ইনক্লুসিভ পলিটিক্সের নামে
আওয়ামী লীগের পক্ষে ওকালতি করছে। এটা কিন্তু আমরা বলেছি পরিষ্কারভাবে, এবং আমরা বলেছি এইটা বাংলাদেশের জনগণ মানবে না। বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স করতে এখনো বাম ডান অনেকে আছে, তারা করবে, কিন্তু গণহত্যার নেতৃত্ব দানকারী দল বাংলাদেশের স্বনামে রাজনীতি করতে পারবে না। সেক্ষেত্রে সরকারকে আমরা পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাবো, যেটা তাদের 5 নম্বর দাবিতে আছে, অবিলম্বে জুলাই গণহত্যা দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু করে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যেহেতু ইনকিলাব মঞ্চের এখানে অনেক মেধাবী তরুণরা আছে, তাদের বক্তব্য আমি শুনি। আমি কিন্তু বারবার বলেছিলাম যে এই একটা ট্রাইব্যুনাল, 10টা ট্রাইব্যুনাল গঠন করেন, দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম নিশ্চিত করেন, প্রয়োজনে 5টা ট্রাইব্যুনাল গঠন করেন। এখানে এই জুলাই মঞ্চ নামে আমাদের কিছু ভাইয়েরা অবস্থান নিয়েছে, আমার অফিসে তারা একদিন দাওয়াত করেছিল, আমি দেশের বাইরে 10 দিন ছিলাম, যেখানে অংশগ্রহণ করতে পারিনি। ইনকিলাব মঞ্চ বলছে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের বক্তব্য বলছে, তো তাহলে আওয়ামী লীগকে রাজনীতির পক্ষে কারা, আমরা সেটা প্রকাশ্যে দেখতে চাই। এবং যারা এই আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিবে তারাও ফ্যাসিবাদের দোষর আমরা মনে করি। সেই জায়গাতে আমরা সকল রাজনৈতিক দলকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা তাদের অবস্থান পরিষ্কার করে আহ্বান জানাই। একই সাথে একটা ট্রাইব্যুনাল দিয়ে ধীর গতিতে বিচার কার্যক্রম যেভাবে চলছে, এইভাবে চলতে থাকলে বিচার সম্পন্ন হওয়া নিয়ে আমাদের সন্দেহ সংশয় তৈরি হবে। সেজন্য আমরা বলবো একাধিক ট্রাইব্যুনাল, 5টা ট্রাইব্যুনাল গঠন করেন, 10টা ট্রাইব্যুনাল গঠন করেন। এবং আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভারতকেও একটা মেসেজ দিতে চাই, আপনারা যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চান, বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থানকে আপনারা যদি সম্মান করেন, এই জুলাই গণ অভ্যুত্থানের কসাই শেখ হাসিনাকে আপনাদেরকে ফেরত দিতে হবে। শেখ হাসিনাকে যদি আপনারা রক্ষা করতে চান বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে, বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। জুলাই এই ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, তারা আমি দেখেছি অনেক দিন ধরে সংগ্রাম করে যাচ্ছে বিভিন্ন ইস্যুতে। আরো যে সমস্ত সামাজিক সংগঠনগুলো এই জুলাই বিপ্লবের পরেও থেমে যাননি, কারণ আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে সত্যিকার অর্থেই এখনো আমাদের পথ অসমাপ্ত, এখন আমাদের পথে অনেক কাঁটা রয়েছে। সেই কাঁটা দূর করেই আমাদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে হবে, এবং সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে এদেশের ছাত্র যুবক তরুণরা, ফেইলিওর রাজনীতিবিদরা নয়। নিউ জেনারেশনের নতুন নেতৃত্বই আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে, সেই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ। ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোনোদিন আওয়ামী লীগ ফিরতে পারবে না। সুতরাং এইখানে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়, আমাদের আন্দোলন শাহবাগের ফ্যাসিবাদের বিরুদ্ধে, গুমতন্ত্রের বিরুদ্ধে, মবতন্ত্রের বিরুদ্ধে। আজকে মাদ্রাসার শিক্ষার্থীরা সেই আসিয়ার যেই ধর্ষণ করেছে, সেই থানার সামনে গিয়ে ঘেরাও করেছে বিচারের জন্য, তখন তারা বলল মব মব। আরে বদমাইশেরা, এই শাহবাগের 3টে হসপিটাল বন্ধ কইরা, এই ইন্টারকন্টিনেন্টালে খাইয়া আর ঘুমাইয়া মানুষের জীবনকে নাই কইরা দিয়া যেই ফাঁসির কালচার তোরা শুরু করছো, এর চেয়ে বড় বদমাইশি, এর চেয়ে কোনো বর্বর মব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর হয় নাই। এখন তারা আসছে, দেখেন আমার বোন ধর্ষিত হয়েছে, রাষ্ট্র তো রেসপন্স করছে, প্রত্যেককে গ্রেফতার করছে। ইনকিলাব মঞ্চের চেয়ে বেশি গাইলে এই রাষ্ট্রকে কে দেয় আপনারা বলেন? কিন্তু যেটা রাষ্ট্র ভালো করবে সেটা আমাদের বলতে হবে না? এই নূর ভাইরাও তো দেখি প্রতিদিন রাষ্ট্রের সমালোচনা করে, অথচ যখনই কোনো রাষ্ট্র ভালো কাজ করে তখন তো তারা প্রশংসাও করে। আপনি এটা করবেন না। আমরা আপনাদেরকে জানাতে চাই, শত সমালোচনা সত্ত্বেও এই জুলাইয়ের সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে সব থেকে বেশি লাভ হবে ভারতের। আর সেই ন্যারেটিভ নির্মাণ করতে চাচ্ছে শাহবাগীরা। জান থাকতে সেই শাহবাগীতে ফিরে আসতে দিব না। অনতিবিলম্বে শাপলার কসাই লাকিকে গ্রেফতার করতে হবে, গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পিলখানা এবং শাপলার জন্য জাতিসংঘের মাধ্যমে তদন্ত কমিশন করে সেই গণহত্যার বিচার করতে হবে। আপনারা আমাদের সাথে এক আছেন কিনা? কতদিন না পর্যন্ত দাবি আদায় হবে, আমরা শাহবাগ ছাড়বো না। এই শাহবাগ আমরা কোন মবতন্ত্রের মব বদমাইশদেরকে
কোন ফ্যাসিস্টদেরকে লেখা দেই নাই। তারা দখল করেছিল, আমরা এই শাহবাগকে ইনশাআল্লাহ পবিত্র করতে আসছি।